হঠাৎ করে ঢাকাতে একেবারে পুরা মানে কি বলা যায় অকল্পনীয় একটা ঘটনা ঘটছে। সেটা কি, এই যে নূর, ওই যে ভিপি নূর আছে না, ভিপি নূর, তার যে কি গণ অধিকার পরিষদ, তো তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দল বেঁধে কিছু লোকজন আর কি, তো তারা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে ওখানে গেছিল। এবং ওখানে যাওয়ার পরে কি হয়েছে, ওখানে যেটা আমরা ভিডিওতে দেখলাম যে এই মিলিটারি এবং পুলিশ উভয়ে মিলে এই যে নূরকে বেধড়ক পিটাচ্ছে এবং তার আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু বেধড়ক পিটাচ্ছে, এটা কিন্তু আমরা দেখলাম। এবং ওদের এই পিটানোর যে ভিডিও, ওই ভিডিও নিয়ে একটা আমি নিজে আবার একটা ভিডিও করেছিলাম, কিন্তু যখন ওই আপলোড দিলাম, চেক করলাম, তখন দেখি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন আমি আর ওই এই যে বেধড়ক পিটা ছিল ওই ভিডিওটা, মানে ভিডিওর ক্লিপ এখানে দিতে পারলাম না। এই জন্য স্টিল একটা ছবি দিয়ে নতুন একটা ভিডিওর অবতারণা করছি। এখন প্রশ্ন হলো যে কিছুকাল আগে এরকমই অল্প কিছু পোলাপাইন, 2-3 হাজার পোলাপাইন, এরা দল বেঁধে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যমুনা ভবন, সেখানে গিয়ে তারা কি তারা অবরোধ করেছিল। তাদের দাবি কী ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? এবং তারা কিন্তু নিষিদ্ধও করে দিয়েছিল। এখানে কিন্তু একটা প্রশ্ন আসে, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু আসলে বৈধ সরকার না, অন্তত যদি আমরা সংবিধান দেখি সেই অনুযায়ী। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে তো কোনো কিছু নাই। আবার এরা ওই সংবিধান ধরে শপথ করে আবার ক্ষমতা নিয়েছে, যাক সেটা ভিন্ন আলোচনা। এখন এই ধরনের একটা অসাংবিধানিক সরকার কিভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, এটা তো অকল্পনীয়। আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড দেখে পৃথিবীর বিভিন্ন দেশ হাসাহাসি করছে এবং তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে এটা আসলে কোন দেশ, এটা কি পৃথিবীর কোনো দেশ, না মানে পৃথিবীর বাইরের কোনো দেশ যেখানে আইন নেই, কানুন নেই, বিধি নাই, বিধান নাই। তারপরও যদি আমি ধরি যে গায়ের জোরে তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, তো তারা তখন কাদের সাফে করছিল, ওই যে তথাকথিত যে সমস্ত এনসিপি দল আছে না, ওরাই তো করছিল না? ভালো কথা, আওয়ামী লীগের লোকজন তো দেশে টেশে নাই, তারা তো পালিয়ে বেড়াচ্ছে, কয়েক লক্ষ নাকি ধরে ওই হাজতে ঢুকিয়েছে। বেশ উল্লেখযোগ্য সংখ্যক লোক বাংলাদেশ থেকে চলে গেছে। আর যারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে তারা তো চুপচাপ আছে, তারা তো রাস্তাঘাটে তাদেরকে দেখা যায় না। আওয়ামী লীগের ক্ষেত্রে সফল হয়েছিল সফলভাবে, বাট আমি এখনও জানি না যে এই এনসিপি এরা কেন ওই একই আন্দোলন করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করে না, এটা আমার মাথায় কিন্তু এখনও ঢোকে নাই। তারা যে আসলে দাবি জানায় নাই তা না, জানিয়েছিল, কিন্তু ওই আওয়ামী লীগের মতো ওই দল বেঁধে গিয়ে কিন্তু কোনো অবরোধ কিছু করে নাই। এখন হঠাৎ করে কেন জানি মনে হলো যে এই, আমি ঠিক জানি না, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে এই গণ অধিকার পরিষদের মতো একটা দল, যার নাকি কোনো নাই, সমর্থক কিছুই নাই, 5 আগস্টে পট পরিবর্তনের পরই বস্তুত এরা কিছু ক্ষমতার চর্চা করছে। যদি পট পরিবর্তন না হতো তাহলে তো এদের কোনো ক্ষমতা চর্চার কোনো সুযোগও ছিল না, এদেরকে পাত্তাও দিত না। তো পট পরিবর্তনের পর এরা তো বড় বড় সব নেতা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি ইত্যাদি দেয় আর কি, সেটা তোমরা দেখি। তো যাদের নাকি আসলে কোনো জনসমর্থন নাই, কিছুই নাই, তারা কিছু পোলাফান জোগাড় করে নিয়ে যদি এখন ওই যে জাতীয় পার্টির প্রধান অফিসে গিয়ে যদি হামলা টামলা করার চেষ্টা করে, তাহলে জাতীয় পার্টি ওরা তো নিষিদ্ধ না, ওদের তো এখনও কর্মী টর্মী আছে, তাই না? তো তারা তো এটাকে প্রতিরোধ করবে। কিন্তু বিস্ময়করভাবে লক্ষণীয়, এতদিন এত মব ভায়োলেন্স হয়েছে, আমরা কখনো পুলিশ অথবা মিলিটারি বা বিডিআর কাউকে কিন্তু এটা প্রতিরোধ করতে দেখি নাই। এই জাতীয় পার্টির অফিসে আক্রমণের চাইতে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। সব ক্ষেত্রে আমরা পুলিশ এবং মিলিটারিকে দেখেছি
স্রেফ নীরব দর্শক হয়ে অনেকটা মজা নিচ্ছে এরকম ভাব। কিন্তু এখন হঠাৎ করে এমন কি হলো যে পুলিশ আর মিলিটারি আর চুপ করে দর্শক হয়ে না থেকে একেবারে খোদ এই নাগরিক পার্টি না গণ অধিকার পার্টি তাদের একেবারে নেতা অর্থাৎ এই নুরু বা রাশেদ আছে না, এদের উপরে ছড়াও হলো এবং একেবারে দেখলাম যে হেভি পিটে সে পড়ে গেছে মাটিতে এবং আহত হয়েছে মনে হয়। তারপরে এরা সংবাদ সম্মেলন করছে এবং অতঃপর দেখলাম যে এনসিপি পার্টি এদের সমর্থনে এসে এইটা নিয়ে প্রতিবাদটা করছে। বাট প্রশ্ন হলো যে হঠাৎ করে বাংলাদেশে কি হলো যে একেবারে মিলিটারিরা লাঠি দিয়ে তাদের পিটাচ্ছে, যেহেতু এতদিন ধরে আমরা কখনো তাদের এভাবে দেখি নাই। আমার জানার বিষয় হচ্ছে সেইটাই এবং কৌতূহল হচ্ছে সেটাই। ঘটনা হচ্ছে এই যে ওয়াকারুজ্জামান চায়নায় গেছিল না, আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশের জিওপলিটিক্যাল কন্ডিশনে বাংলাদেশের সিচুয়েশন কিন্তু খুব নাটকীয়ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন পুরোপুরি আমেরিকান নির্ভর ছিল না, আমেরিকার তো কিছু ইন্টারেস্ট ছিল যে এই সরকারকে দিয়ে ওই করিডোর নেবে, তারপরে কী নিবে, বন্দর টন্দর নিবে এরকম। কিন্তু যখন কোনো কিছুই নিতে পারতেছে না, বিশেষ করে করিডোরটোর কিছুই যখন নিতে পারছে না, তখন এমনিতে এই সরকারের উপরে আস্থা অনেকটা কমে গেছে। এই জন্যেই কিন্তু যে তাড়াতাড়ি এই নির্বাচন দেওয়ার জন্যে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এতদিন ধরে আমরা দেখতাম যে এরা নির্বাচন দিতেই চায় না, বলে কি যে সংস্কার না হলে, বিচার না হলে, হ্যান ত্যান নানা উছিলায় এই ইলেকশন কিন্তু বিলম্বিত করতে চাচ্ছিল, তাই না? কিন্তু হঠাৎ এমন কি হলো যে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিবে, অর্থাৎ তখন স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে ঘটনাটা দাঁড়িয়েছিল যে ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসবে, তখন বিএনপির মাধ্যমে এই আমেরিকা হয়তো তাদের স্বার্থ উদ্ধার করবে। বাট ইন দি মিন টাইম ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ভারতের যখন স্ট্র্যাটেজিক বিশাল দ্বন্দ্ব শুরু হলো, ট্যারিফ নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, সেটা নিয়ে, তাই না? আর ভারত তো ডোনাল্ড ট্রাম্পের কথায় পাত্তা দিল না। তো তখনই কিন্তু ভারত চিন্তা করলো, অর্থাৎ প্রমাদ গুনলো, একেবারে খুব ওয়াইজ ডিসিশন নিল যে এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করে রাখতে গেলে এবং তাদের দেশ এবং জাতির অর্থনীতিকে সমুন্নত রাখতে গেলে চায়নাকে সাথে নিতে হবে এবং চায়নার সাথে মিল করতে হবে। যতই সীমানা নিয়ে গ্যাঞ্জাম এটা ওটা সেটা থাক, ওইগুলো মিটিগেট করে একত্রিত হতে হবে এবং তাহলে আমেরিকাকে দমন করা যাবে বা আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করা যাবে এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে এখানে যে প্ল্যান পায়তারা করেছে সেটাকে থামানো যাবে। সেহেতু এই নরেন্দ্র মোদী এক সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে যে চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন করছে এবং চায়নাও কিন্তু ঠিক এই মোমেন্টে এই ডোনাল্ড ট্রাম্পের আচরণে তারাও কিন্তু ভারতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, একেবারে সাথে সাথে মিল মহব্বত হয়ে গেছে, তাই না? যখনই মিল মহব্বত হয়ে গেছে, এখন ভারত বা চায়না কেউই কিন্তু চায় না যে এই করিডোরটা দিয়ে এখানে আমেরিকা এসে ঘাঁটি গাড়ুক বা এই অঞ্চলে মাতবাড়ি টাড়ি করুক, এটা কিন্তু ভারতও চায় না, চীন তো একেবারেই চায় না। তাহলে দুইজনের লক্ষ্য একই রকম হয়ে গেল না? এবং ভারত বস্তুত চায় না কী কারণে? কারণ এটা তো সবাই জানে যে এই দক্ষিণ পূর্ব, ওই যে উত্তর পূর্ব যে রাষ্ট্রগুলো আছে, ওখানে যে মণিপুর টুর আছে, ওখানে কি একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে টানাবে এই ধরনের প্ল্যান পায় তারা, আছে না? তো এখানে করিডোরটা দিলে যদি আরাকান রাষ্ট্র হয়েই যায়, তো অতঃপর কিন্তু খালি ওখানে ওটা সীমাবদ্ধ থাকবে না, পরবর্তীতে কিন্তু ভারতের ওই মিজোরাম, তারপরে মণিপুর টুর কী জানি রাজ্য আছে না, ওইগুলাকে নিয়ে কিন্তু ঠিকই ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির প্ল্যান পায় তারা হতে পারে। কারণ মিজোরাম বা মণিপুরে ওখানে মোর দ্যান 60-70% হলেও কিন্তু খ্রিস্টান, সেটা বুঝতে হবে। তো ভারত তো দেখলো যে ঘটনা তো এলোমেলো, এখানে যদি বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা ঘাঁটি করে যদি এই সমস্ত করে, তাহলে তো সেটা তাদের জন্য বিপজ্জনক না? এবং গত ফেব্রুয়ারি মাসে যখন এই যে আমেরিকায় গেছিল ওই যে নরেন্দ্র মোদী, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিল যে বাংলাদেশের ভার আমি নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিলাম। বাট অপারেশন সিন্দুরের পর যখন হঠাৎ করে কথা নাই বার্তা নাই, ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তানকে কাছে টেনে নিল এবং বাংলাদেশ নিয়ে নানা রকম প্ল্যান ফায়দারা করলো, তখনই কিন্তু ভারত বুঝে গেল যে ডোনাল্ড ট্রাম্পের কথার উপরে আস্থা রাখা যায় না। যদি বাংলাদেশের ভার
নরেন্দ্র মোদীর হাতেই দেয়, তাহলে সেই ডোনাল্ড ট্রাম্প আবার পাকিস্তানকে কোলে নিয়ে পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে নানা রকম প্ল্যান পায়তারা কীভাবে করে। ওটা কিন্তু ছিল প্রথম সমস্যা ভারতের, অর্থাৎ আমেরিকার প্রতি তাদের যে আস্থা ওখানেই উঠে গেছিলো, এবং এটা চূড়ান্তভাবে উঠে গেছে এই যে রাশিয়া থেকে তেল কেনার অজুহাতে যে শুল্ক টুল্ক দেয়া। অর্থাৎ অন্য কথায় ভারত না চাইলেও ডেসপারেটলি এখন চায়নার সাথে তার মিলতাল করতেই হতো, অন্তত তাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এখন নিশ্চিত করার জন্যে। এত কথা কেন বললাম? ভারত চায়না কিন্তু মিলে গেছে, মিলে তারা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়েই ফেলছে যে এখানে আমেরিকার প্রভাব বাড়তে দেয়া যাবে না অ্যাট এনি কস্ট, এখানে করিডোরও দেওয়া যাবে না, কিছু করা যাবে না। তাহলে এই জিনিসটা নিশ্চিত করতে গেলে বাংলাদেশে কাদেরকে ক্ষমতায় থাকতে হবে? এই এনসিপিদের নাকি বিএনপির নাকি জামায়াতের? এরা সিদ্ধান্তে চলে আসছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একমাত্র তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হবে, মানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তখন সেটা বাস্তবায়ন হবে, অন্য কোনো দলের প্রতি আস্থা রাখা যায় না। এখন এই ওয়াকারুজ্জামান যখন চায়নায় গেছে না, চায়নার নেতৃবৃন্দ মনে হয় এই মেসেজটা ওয়াকারুজ্জামানকে দিয়ে দিয়েছে যে ঘটনা যাই হোক তাই হোক, একদিন যা যা করছেন করছেন, বাট এখন পরিস্থিতি কিন্তু এই, এবং এখন আপনাদেরকে এইটা করতে হবে, আর যদি করেন তাহলে আপনাদের বাঁচোয়া, আর যদি না করেন তাহলে আপনাদের জন্য খুব খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। এখানে আমেরিকা অথবা পাকিস্তান আপনাদেরকে রক্ষা করার জন্য আসবে না। আমার মনে হয় যে এই মেসেজ দিয়ে দিয়েছে, এবং একই সঙ্গে বলে দিয়েছে ওই সামনে যে ইলেকশন করতে যাচ্ছেন ভালো কথা, কিন্তু ওই আওয়ামী লীগকে বাইরে রেখে এখানে ইলেকশন টান করা কোনোভাবেই যাবে না। আর ওই যে কিছু ফুলাফান জড়ো হয়ে মব করে অমুক দল নিষেধ করো তমুক দল নিষেধ করো, এইগুলো বন্ধ করতে হবে। আমার ধারণা ওয়াকারুজ্জামান যখনই বাংলাদেশে ফেরত আসছে না এই সমস্ত মেসেজ টেসেজ নিয়ে, তখনই একেবারে ভুল সময়ে ওয়াকারুজ্জামানও বাংলাদেশে ফিরছে, আর ভুল সময়ে এই গণ অধিকার পরিষদ গিয়ে ওই জাতীয় পার্টির ওখানে গিয়ে মানে হামলা চালাতে গেছে তাদের নিষিদ্ধ করার জন্য, ব্যাস সাথে সাথে অ্যাকশন। এবং এটা বিশেষ করে এনসিপি বা বিএনপি এদেরকেও একটা মেসেজ দেওয়া যে এতদিন যা করছেন করছেন, দ্যাটস এনাফ, এখন থামতে হবে। আমার ধারণা বিশেষ করে এনসিপিকে একটা কঠিন মেসেজ দেওয়া, এবং সেই সাথে বিএনপিকেও, যে আমরা এখন আর কোনো রকম ছাড় দেব না। এখন অনেকেই ওয়াকারুজ্জামানকে ওই যে বলে না যে উনি নাকি জামাতের সাপোর্টার অমুক সমুক তমুক, যত কিছুই হোক না কেন, এখানে ভারত আর চায়না এক হয়ে বাংলাদেশের উপরে যদি প্রেশার ক্রিয়েট করে, তখন আমেরিকার কথা এদের পক্ষে শোনা সম্ভব না। কেন জানেন? সেক্ষেত্রে এমন একটা সময় আসবে যে কোনো অজুহাতে ভারত কিন্তু বাংলাদেশের উপর আক্রমণ করে বসতে পারে, এবং এইরকম অবস্থায় পাকিস্তান বা আমেরিকা এসে কিছুই করতে পারবে না, বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। কেন জানেন? কারণ আক্রমণ যদি করে নিরাপত্তার স্বার্থে, সেখানে আমেরিকার বলার কিন্তু কিছুই নেই, কারণ আমেরিকা নিজেও তো বহুদের আক্রমণ করছে না, করে না? তো সেও তো নিরাপত্তার স্বার্থে ওইগুলা করে, তাহলে ভারত করলে সেখানে ভারতটা থামাবে কী করে? এবার বোঝা গেছে ওয়াকারুজ্জামান চায়না থেকে ফিরে আসার পরেই কিন্তু বস্তুতে এই ঘটনাটা ঘটছে, আদারওয়াইজ আমার মনে হয় না এই ঘটনা ঘটতো। অর্থাৎ চায়না থেকে খুব কঠিনভাবে ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে এনাফ ইজ এনাফ, যা করছেন করছেন, আপনারা সবাই মিলে এই যে আমেরিকাকে এনে আপনারা বসাবেন, এটা চলবে না। আর যদি সেটা করতে যান তাহলে আপনাদের খুব কঠিন কনসিকুয়েন্স ভোগ করতে হবে, সেটা আপনারা মানে ভোগ করতে বা ফেস করতে রাজি আছেন? যদি থাকেন তাহলে করেন, আর যদি বাঁচতে চান তাহলে আমরা যা বলি সেটা করেন। আমার ধারণা ঘটনাটা এই, এবং তারই ফলাফল এই এই জাতীয় অধিকার পরিষদের উপরে এই কড়া প্রতিক্রিয়া সেনাবাহিনীর, এবং এটা অন্যান্য দলকেও মেসেজ দেওয়া যে এনাফ ইজ এনাফ, যা করছো এই পর্যন্ত করছো, আর ফার্দার করো না। ধন্যবাদ।